নমস্কার। আজ আমরা কথা বলবো পুরীর জগন্নাথ দেবের বিশ্ববিখ্যাত রথযাত্রা নিয়ে। হ্যাঁ, একটা দারুণ বিষয়। আমাদের লক্ষ্য হলো এই যে এত বছরের পুরনো উৎসব, এর পেছনের গল্প, নিয়মকানুন আর এর যে গভীর মানে সেটা একটু বোঝা। অবশ্যই। মূল আকর্ষণ তো ভগবান জগন্নাথ, তার ভাই বলভদ্র আর বোন সুভদ্রা। তারা বিশাল কাঠের রথে চড়েন আর মূল মন্দির থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে যান। হাজার হাজার ভক্ত সেই রথ টেনে নিয়ে যান। সত্যি এক বিশাল আয়োজন। এর ইতিহাসও তো অনেক পুরনো, মানে দ্বাদশ শতকের মন্দিরের সাথে যুক্ত। হ্যাঁ, গঙ্গবংশের রাজা অনন্তবর্মা চোড়ো গঙ্গদেব তৈরি করেছিলেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো দেবতারা পাথরের নন, কাঠের। ঠিক। আর নির্দিষ্ট সময় পরপর নবকলেবর হয়, মানে নতুন করে মূর্তি গড়া হয়। ইন্টারেস্টিং। সাধারণত তো অহিন্দুদের মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু এই উৎসবের সময় মানে প্রায় সবার জন্য দরজা খোলা থাকে। এই কাঠের মূর্তি আর নবকলেবর, এটা কিন্তু খুব আলাদা একটা ব্যাপার, তাই না? আচ্ছা, এই কাঠের মূর্তি কেন? একটা ধারণা পাওয়া যায় যে এটা হয়তো দেবতার আদিবাসী বা লৌকিক উৎসের সঙ্গে সম্পর্কিত। আচ্ছা। আর এই যে সবাইকে নিয়ে চলার ভাবনা, এটাই রথযাত্রার সময় আরও স্পষ্ট হয়, যখন মন্দির সবার জন্য খুলে দেওয়া হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক, বুঝলেন? একদম। আর এই সবার অংশগ্রহণের সবচেয়ে বড় উদাহরণ তো ওই বিশাল ৩টে রথ, তাই না? ঠিক। জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ, প্রায় ৪৫ ফুট উঁচু, ১৬টা চাকা। বিশাল। বলভদ্রের তালধ্বজ, ওটা প্রায় ৪৩ ফুট, ১৪ চাকা। আর সুভদ্রার দর্পদলন, সেটা প্রায় ৪২ ফুট উঁচু, ১২ চাকার। হ্যাঁ, আর এই রথগুলো তৈরির প্রস্তুতিটাই একটা বিরাট ব্যাপার। মাসখানেক ধরে চলে এই কাজ। হ্যাঁ, আর বংশ পরম্পরায় শিল্পীরা এটা বানান নির্দিষ্ট নিয়ম মেনে, মানে এটা একটা বিশাল কর্মযজ্ঞ। শুধু যে দেখতে বড় তা নয়, এর পেছনের পরিশ্রম, নিষ্ঠাটাও ভাবার মতো। এরপর তো আসল আচার অনুষ্ঠান শুরু হয়। প্রথমে পাহান্ডি বিজয় বা পহান্ডি, তাই তো? হ্যাঁ, পহণ্ডি। দেবদেবীদের যেভাবে দুলিয়ে দুলিয়ে মন্দির থেকে বের করে রথে বসানো হয়, দৃশ্যটা নাকি অসাধারণ। হ্যাঁ, একদম। আর ঠিক তারপরেই হয় চেরা পহরা। এর মানেটা কিন্তু খুবই গভীর। হ্যাঁ, পুরীর গজপতি রাজা নিজে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন। ঠিক, যিনি রাজ্যের প্রধান তিনি ঈশ্বরের সেবক হিসেবে পথ পরিষ্কার করছেন। এটা আসলে ঈশ্বরের সামনে যে রাজা প্রজা সবাই সমান, সেই সাম্য আর সেবার মনোভাবটাই তুলে ধরে। বাহ, দারুণ একটা প্রতীকী ব্যাপার। খুবই। তারপর আসে সেই মুহূর্ত, রথ টানা। হাজার হাজার মানুষ একসঙ্গে রথের দড়ি ধরেন। হ্যাঁ, এই সম্মিলিত শক্তি। আর ভক্তদের বিশ্বাস যে এতে পুণ্য হয়, পাপ কেটে যায়, কেউ কেউ মোক্ষ লাভের কথাও ভাবেন। এই বিশ্বাসটা কিন্তু খুব গভীর। এরপর দেবতারা যান গুন্ডিচা মন্দিরে। ভক্তরা ওটাকে বলেন মাসির বাড়ি, বা কৃষ্ণের জন্মস্থান বৃন্দাবনের প্রতীকও মনে করা হয়, তাই না? হ্যাঁ ঠিক। সেখানে তারা ৯ দিন থাকেন, তারপর আবার ফেরার পালা, যাকে বলে বাহুড়া যাত্রা। উল্টো রথ। হ্যাঁ, আর ফেরার পথে মাউসিমা মন্দিরে দেবতাকে পোড়া পিঠা বলে একটা বিশেষ ভোগ দেওয়া হয়। ও। এর মধ্যে আবার হেরা পঞ্চমী বলে একটা মজার রীতিও আছে। দেবী লক্ষ্মী নাকি অভিমান করে স্বামীকে খুঁজতে গুন্ডিচা মন্দিরে আসেন। মানে উৎসবের মধ্যে শুধু ধর্মীয় আচার নয়, এই লৌকিক মানবিক দিকগুলো মিশে আছে। ঠিক তাই। আর এখন তো এই উৎসব শুধু পুরীতেই নেই। ইসকন, মানে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, হ্যাঁ ইসকন, তাদের মাধ্যমে লন্ডন, নিউ ইয়র্ক, মস্কো, বিশ্বের বহু বড় শহরে রথযাত্রা হয়। এটা এখন একটা গ্লোবাল ফেস্টিভ্যাল হয়ে গেছে। একদম। আর আধ্যাত্মিক দিক থেকে দেখলে উৎসবের মূল বার্তা হলো যে জীবনের পথে ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে আছেন। আর এটা সব ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের এক হওয়ার উৎসব। অনেকে এটাকে আত্মার একটা মুক্তির পথের যাত্রা, মানে ধর্মযাত্রা হিসাবেও দেখেন। রথযাত্রার সময় পুরো পুরী শহরটাই তো অন্যরকম হয়ে যায়, তাই না? ওহ, সে এক দেখার মতো দৃশ্য। দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আসেন, ভক্ত, পর্যটক। চারদিকে মেলা বসে, গান বাজনা, খাওয়া দাওয়া। একটা জীবন্ত উৎসব। আর অবশ্যই অসংখ্য একটা নিরাপত্তা ব্যবস্থাও থাকে। ঠিক। সব মিলিয়ে দেখলে পুরীর রথযাত্রা কিন্তু শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান নয়। না, একেবারেই না। এর মধ্যে ইতিহাস, সংস্কৃতি, স্থাপত্য, ভক্তি আর মানুষের যে একটা মিলিত আবেগ, সব কিছুর একটা প্রতিচ্ছবি। ওই কাঠের দেবতা থেকে শুরু করে রাজার ঝাড়ু দেওয়া পর্যন্ত প্রত্যেকটা পর্বেরই আলাদা মানে আছে। হ্যাঁ, আর এই আয়োজনটা আমাদের মনে করিয়ে দেয় যে
এই যে একসাথে কিছু করা, এই সম্মিলিত অংশগ্রহণ, এটা মানুষের ভেতরের গভীর সংযোগ আর একটা অভিন্ন লক্ষ্যের দিকে টানকে প্রকাশ করে, যা কিনা অনেক সময় ব্যক্তিগত বিশ্বাস বা পরিচয়েরও ঊর্ধ্বে চলে যায়, বুঝলেন? সত্যি তাই। বেশ, আজকের মতো আলোচনাটা আমরা এখানেই শেষ করি। এখানেই শেষ হলো আমাদের আজকের পর্ব। কেমন লাগলো আজকের পর্ব? কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন ভক্তিপিডিয়া, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দিন, যাতে একটিও ভিডিও রিলেটেড আপডেট মিস না হয়। এবং শেয়ারের মাধ্যমে আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের শোনার সুযোগ করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।